সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক তারাপদ রায়ের লেখা গল্প একটি আদ্যোপান্ত দুর্ঘটনা। এ বাসটায় খুব ভিড়, অবশ্য সব বাসেই খুব ভিড় আজকাল। শনিবার রবিবার সকাল বিকেল কিছুই যেন নেই, সব সময় লোক যেন উপচে পড়ছে। বাসে, রাস্তায়, বাজারে, সিনেমায় এত লোক যে কোথা থেকে আসে, কেন আসে, কোথায় যায়, কেন যায়, রাতে ঘুমায় কোথায়? নির্মলা লেডিস সিটের এক প্রান্তে বসে এইসব ভাবছিলেন। ক্রমশ বাসটা যত ধর্মতলার দিকে এগোচ্ছিল, বাসে ভিড় ততই যেন বেড়ে যেতে লাগলো। নির্মলা বাসে বসেও আরো ভাবছিলেন, এই রবিবারের সন্ধ্যাবেলায় এত লোক ধর্মতলায় কি করতে যাচ্ছে? এরা কি সবাই ময়দানে বেড়াতে যাচ্ছে, অথবা চৌরঙ্গিতে ফুর্তি করতে চলেছে? কিন্তু এদের দেখে তো সেরকম মনে হয় না। বেরোনো বা ফুর্তি করার লোকের চেহারা, সাজ পোশাক, এমনকি চোখ মুখ দেখলেই বোঝা যায়। কলকাতার উত্তরে এক মফস্বল শহর থেকে এই বাসটা সরাসরি ধর্মতলা পর্যন্ত চলে আসে। এদের যাত্রীদের অধিকাংশের চেহারাও চালচলনে সেই মফস্বলী ছাপ। এইসব বহিরাগত প্রাইভেট বাসের যাত্রীদের মোট চেহারা প্রায় একই রকম। স্টেট বাসের লোকেদের চেহারা একটু আলাদা, তাতে খাস কলকাতার ছাপ। এই পার্থক্য চোখে দেখে যতটা বোঝা যায়, বোঝানো ততটাই কঠিন। সেই একই রকম লম্বা ফর্সা বেটে কালো লাইলন টেরিলিন হ্যান্ডব্যাগ, সানগ্লাস, কিন্তু কোথায় একটা সূক্ষ্ম প্রভেদ রয়ে গেছে, যা শুধু চোখের নজরে ধরা পড়ে। নির্মলা এইসব ভাবতে ভাবতে চলেছেন। ইতিমধ্যে বাস প্রায় বিমানবন্দর রোডের মোড়ে। নির্মলা উঠছেন শ্যামবাজার মোড় থেকে। ইতিমধ্যে অনেক লোক নেমেছে, তার চেয়ে অনেক বেশি লোক উঠেছে। ভাগ্যক্রমে প্রায় উঠেই নির্মলা একটা সামনের লেডিস সিট খালি পেয়ে বসে পড়ে এবং নির্মলা সেখানেই বসে আছেন। অবশ্য সিটে বসেও নিস্তার নেই। ক্রমবর্ধমান জনমণ্ডলীর প্রচণ্ড চাপ নির্মলার সামনে দাঁড়ানো। এক ভদ্রলোকের হাঁটু বাহিত হয়ে বারে বারে নির্মলার হাঁটুতে লাগছিল। এমন একটা কোণার দিকে নির্মলা বসেছেন যে ইচ্ছে হলে হাঁটুটা সরিয়ে রক্ষা করতে পারবেন, তারও কোনো উপায় নেই। নির্মলার হাঁটুর উপর চাপ ক্রমশ বেড়েই যাচ্ছিল। তিনি বিরক্ত হয়ে সামনের ভদ্রলোকটির দিকে তাকালেন। ঠিক সাদা ভাষায় কলকাতায় যাদের ভদ্রলোক বলে তেমন নয়, গ্রাম্য গৃহস্থ চেহারা, মোটা ধুতি, মোটা শার্ট, গলায় আধময়লা সুতির চাদর। বয়স 50 বা কিছু কমের দিকে হবে। ভদ্রলোকটিকে মৃদু তিরস্কার করতে গিয়ে নির্মলার বরং একটু মায়াই হলো। এর কোনো দোষই নেই, ইনি নিতান্তই অসহায়। দরজা যাত্রী সাধারণ অদ্যম চাপ কেন্দ্রীভূত হয়ে এর হাঁটুর উপরে পড়েছে। বাসটা ইতিমধ্যেই কলেজ স্ট্রিটের মোড়ে এসে গেছে। এখানে আরও একটা প্রচণ্ড ভিড়ের ধাক্কার সৃষ্টি হলো। নামলো মাত্র একজন লোক, উঠবার চেষ্টা করছে শতাধিক লোক। নির্মলার সামনে যে দাঁড়ানো ভদ্রলোক এতক্ষণ নির্মলার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে আত্মরক্ষা করছিলেন, এবার সত্যি সত্যি তিনি হুমড়ি খেয়ে পড়লেন। সঙ্গে বাসও তীব্র গতিতে ছাড়ল। সঙ্গে সঙ্গে ঘটে গেল একটা অবিশ্বাস্য কাণ্ড। প্রাইভেট বাসগুলো জানলার উপরে ছাদ বরাবর লাল নীল কাচের জাফরি লাগানো থাকে। সেইখানের হাতের চাপ রেখে নির্মলার হাঁটুতে আরেকটু চাপ ফেলতে গিয়েই হঠাৎ উপরের জাফরির কাজ ভেঙে একসঙ্গে ভদ্রলোকের বাঁ এবং ডান হাতের আঙুল সেই জাফরির মধ্যে ঢুকে গেল।
জাফরি থেকে ভাঙা কাচের টুকরোগুলো ঝরঝর করে ভেঙে নির্মলার মুখের উপর পড়তে লাগলো। সেই কাচের টুকরোগুলো সব রক্তে রক্তময়। সে এক বীভৎস দৃশ্য। ভদ্রলোক একেবারে আত্মচিৎকার করে নির্মলার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দ হয়ে গেলেন। অন্যের গায়ে নাক দিয়ে রক্ত, চোখ দিয়ে, ঠোঁট দিয়ে গড়গড়িয়ে পড়ছে আর মাথায় ঘাড়ে কিছু ধারালো কাচের টুকরো। নির্মলা একেবারে হতভম্ব হয়ে গেলেন। সামনে মেডিকেল কলেজ। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে হই হই করে মেডিকেল কলেজের সদর দরজার ভিতরে একেবারে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে এনে পুরো বাসটাকে দাঁড় করালো। কয়েকজন ছুটে ভিতরে গেলেন আর কয়েকজন পাজা কোলা করে নির্মলাকে সামনের একটি খালি হুইল চেয়ারে নিয়ে গিয়ে বসিয়ে দিল। বাকি সবাই নির্মলার ওই রক্তাক্ত মুখশ্রী দেখে কি হয়েছে কলরব করতে লাগলো। হুইল চেয়ার ঠেলে নির্মলাকে এমার্জেন্সির মধ্যে নিয়ে যাওয়া হলো। এখানে একজন পৌর প্রশাসনের গর্তে পা ভাঙা এবং একজন মিনিবাস চাপা পড়া লোকের পর্যবেক্ষণ করছিলেন দুজন তরুণ ডাক্তার। ডাক্তারেরা যখন শুনলেন বাসে, স্পষ্টই ধরে নিলেন বাস থেকে পড়ে গিয়ে রাস্তায় মাথা থেতলে গিয়েছে। সবাই চুপ করুন, বাইরে দাঁড়ান, একটা হাসপাতাল, এটা গোলমাল করবেন না। এদিকে যে নার্স নির্মলাকে ড্রেসিং করতে বোয়াতে মোছাতে গিয়েছিলেন, তিনি যত রক্ত মোছেন তারপর আর কিছুই পান না। কোথাও শুধু রক্ত, দু একটা কাচের টুকরো, কিন্তু কোথাও একটা কাটা নেই, একটু ছড়ে যাওয়া পর্যন্ত নেই। বিব্রত নার্স ডাক্তারকে ডাকলেন। ডাক্তারেরাও এসে অবাক। তারা ভাবলেন তাহলে বোধহয় নাক মুখ দিয়ে এমনিতেই রক্ত বেরিয়েছে, কিন্তু সে রক্ত কপালে মাথায় চুলে লাগবে কি করে? কিছুক্ষণ বিমূঢ়তার পর একজন ডাক্তার নির্মলাকে জিজ্ঞাসা করলেন, এত রক্ত কোথা থেকে এলো? নির্মলা বললেন, এই রক্ত আমার নয়, অন্য লোকের রক্ত। উত্তর শুনে ডাক্তার এবং নার্স স্তম্ভিত হয়ে নির্মলার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তাদের চোখে মুখে প্রচণ্ড সন্দেহের ছায়া। হাসপাতাল থেকে ধমক খেয়ে নির্মলা বেরিয়ে এলেন। বউবাজারে চলছিলেন দিদির বাড়িতে, আর বউবাজারে গিয়ে দরকার নেই, 7টা বেজে গেছে, রাত্রির শোয় সিনেমায় টিকিট কাটা আছে, গিয়েই তৈরি হতে হবে। বিটি রোডের ফ্ল্যাটে ফিরে চললেন নির্মলা। নির্মলার ঘেন্না করছিল। বাথরুমে গিয়ে ভালো করে সাবান মেখে স্নান করলেন, কিন্তু মহাদেব অত সহজে ছাড়বার লোক নয়। কার কি ইনফেকশন আছে কে জানে, কার কি রকম রক্ত, হাসপাতালে রক্ত পরীক্ষা করালে না কেন? নির্মলা বলেন, অন্যের রক্ত আমি কি করে পরীক্ষা করাবো? অবশেষে অনেক তর্ক বিতর্ক পর স্থির হলো পরিশুদ্ধ হওয়ার জন্য নির্মলা সমস্ত মুখ, ঘাড়, পিঠ কোনো লোশন দিয়ে মুছে ফেলবে। কিন্তু ডেটল খুঁজতে গিয়ে দেখা গেল 1 বিন্দু ডেটল নেই শিশিতে। এছাড়া বাসায় কোনো অ্যান্টিসেপটিক লোশনও নেই। নির্মলা তাদের মলমের ব্যবসা, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে, সেখানেও কিছু নেই। তবে তাদের কাছে বিশুদ্ধ অ্যালকোহল, যাকে অ্যালকোহল বলে, তা কয়েক বোতল আছে। তা দিয়েই নাকি সব মলম তৈরি হয়। 8 শিশি তাই নিয়ে এলো নির্মলা। অ্যালকোহল মাখবার ও পান করার পর মহাদেব নির্মলা দম্পতি বেরোলেন সিনেমা দেখতে। এই বিশুদ্ধ তরল পদার্থ মাখবার পর কীরকম একটা অস্বস্তি বোধ হলো নির্মলার। সিনেমা হলে বসে নিউজ রিল শেষ হয়ে আসলে বড়ই আরম্ভ হওয়ার আগে নির্মলা চোখে মুখে কীরকম একটা ব্যথা হতে লাগলো। ইন্টারভেলের আলো জ্বলতেই চমকে উঠলেন মহাদেব। নির্মলার মুখমণ্ডল ফোস্কায় ছেয়ে গেছে। যেগুলো সদ্য উঠেছে গোলাপি রঙের, পরেরগুলি টকটকে লাল, কতগুলি কালচে রঙের ধরেছে। সিনেমা আর দেখা হলো না। হল থেকে বাইরে এসে মহাদেব ট্যাক্সি ডাকলেন। এই চলো মেডিকেল কলেজে। নির্মলা মেডিকেল কলেজের কথা শুনে একটা প্রতিবাদ জানাতে যাচ্ছিলেন, কিন্তু ব্যথা যন্ত্রণায় তিনি তো অস্থির। মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে এসে ট্যাক্সিটা দাঁড়ালো। আবার সেই একই ওয়ার্ড, ডাক্তার, 2জন নার্স, এখন অপরিবর্তিত।
নির্মলাকে দেখে তারা একেবারে চমকে উঠলেন। সন্ধ্যায় যার রক্তাক্ত মুখ দেখে তারা বিচলিত হয়েছিলেন, এখন তার মুখ নানান বর্ণের নানান আকারের ফোস্কা। এবার তারা মুহূর্তের মধ্যে মনস্থির করে ফেলেছেন। একজন এগিয়ে এসে নির্মলাকে গভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনিই না সন্ধ্যাবেলায় রক্ত মেখে এসেছিলেন? নির্মলা ক্ষীর কণ্ঠে কি উত্তর দিলেন বোঝা গেল না। এবার ফোস্কা লাগিয়ে এসেছেন? পরের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। নির্মলার জবাবের জোর নেই। মহাদেব অবাক। অবশেষে পেছন থেকে নার্সটি বাক্যকণ্ঠে বলে উঠলেন, এসব চালাকি এখন চলবে না। নির্মলা মহাদেবে গুটি গুটি বেরিয়ে এলেন হাসপাতাল থেকে। ব্যথায় যন্ত্রণা নির্মলা অস্থির। তারই মধ্যে দেখতে পেলেন সেই গ্রাম্য ভদ্রলোকটি বারান্দার দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ে রয়েছে। তার হাতের তালুতে চাপ চাপ রক্ত জমাট ধরে তখনও কালো হয়ে গিয়েছে, তবে নতুন করে আর রক্ত পড়ছে না। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।